স্বাগতম বন্ধুরা, আজকের এই বিশেষ অধ্যায়ে আমরা প্রবেশ করব একজন অসাধারণ মানুষের জীবন দর্শনের গভীরে, যিনি কেবল একটি অংশীদারিত্বের নাম নন, বরং তিনি হলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিভিত্তিক ব্যক্তিত্ব চার্লস টি মঙ্গার। অনেকের কাছে তিনি হয়তো আর্থার ব্রাউনের সহলেখক হিসেবে পরিচিত, কিন্তু তার চিন্তাধারার গভীরতা এমন যে তা সাধারণ কোনো বইয়ের সীমানা ছাড়িয়ে যায়। আজকের এই দীর্ঘ ভাষণে আমরা অলমেন্সড সুপার ইনভেস্টর বা দ্য প্যাকটিক মাল্টিমিলিয়নার হিসেবে পরিচিত তার চিন্তাধারার প্রতিটি অঙ্কুরে উঠে থাকা বীজকে খতিয়ে দেখব। এটি কেবল একটি বইয়ের পর্যালোচনা নয়, এটি একটি জীবনযাপনের দর্শন যা আপনাকে শেখাবে কিভাবে ভুল থেকে বিরত থাকতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় এবং কিভাবে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করা যায়। তাই আর দেরি না করে আসুন শুরু করি এই অদ্ভুত যাত্রা, যেখানে তর্ক, যুক্তি এবং মানবিক দুর্বলতার মধ্যে দিয়ে আমরা অজানা পথে হাঁটব। চার্লি মঙ্গারের চিন্তাধারা বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে তিনি ছিলেন একজন অত্যন্ত বহুমুখী ব্যক্তিত্ব। তিনি একজন আইনজীবী, একজন ব্যবসায়ী, একজন বিনিয়োগকারী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি ছিলেন একজন নিরন্তর পাঠক। তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার ছিল এই যে জ্ঞান একাধিক ডিসিপ্লিন বা বিভাগের সমন্বয়ে গড়ে ওঠে। তিনি মনে করতেন, যদি আপনি কেবল অর্থনীতির বই পড়েন তবে আপনি পুরো ছবিটি দেখতে পাবেন না। আপনাকে জীববিজ্ঞান, মনোবিজ্ঞান, ইতিহাস, দর্শন এবং পদার্থবিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রের নীতিমালা আয়ত্ত করতে হবে। এই ধারণাটিকে তিনি লার্নিং ল্যান্ডস্কেপ বা জ্ঞানের ভূপ্রকৃতি বলতেন। তিনি বলেন, একজন বিনিয়োগকারী বা সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে একটি বড় টুলকিট বা সরঞ্জামের বাক্স থাকতে হবে। সেই বাক্সে থাকতে হবে বিভিন্ন শৃঙ্খলার মূল ধারণা। যখন আপনি কোনো সমস্যার মুখে পড়বেন, তখন আপনি সেই বাক্স থেকে বিভিন্ন টুল তুলে নিয়ে দেখবেন কোনটি কাজে লাগবে। এই পদ্ধতিকে তিনি মাল্টিডিসিপ্লিনারি রিভিউ বা বহুবিভাগীয় পর্যালোচনা বলেছিলেন। এই ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জীবনের সমস্যাগুলো কেবল একটি নির্দিষ্ট শৃঙ্খলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি ব্যবসার সমস্যা হতে পারে মনোবিজ্ঞানের, আবার তা হয়তো অর্থনীতির বা পদার্থবিজ্ঞানের নীতিতে সমাধান করা যায়। তাই একাধিক ডিসিপ্লিনের জ্ঞান সংগ্রহ করা জীবনের সফলতার চাবিকাঠি। এবার আসি চার্লি মঙ্গারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধারণার দিকে, যা তিনি মানসিক মডেল বলে অভিহিত করেছেন। মানসিক মডেল হল মস্তিষ্কের সেই চিত্র যা আমরা বাস্তবতার উপর তৈরি করি। বাস্তবতা নিজেই অত্যন্ত জটিল এবং বিশৃঙ্খল, কিন্তু আমাদের মস্তিষ্ক সেটিকে বোঝার জন্য কিছু সরলীকরণ প্রয়োজন। সেই সরলীকরণগুলোই হল মানসিক মডেল। উদাহরণস্বরূপ, বিজ্ঞানে আমরা ফোর্স অফ নেচার বা প্রকৃতির শক্তি সম্পর্কে জানি, যা পদার্থবিজ্ঞানের মূলনীতি। একইভাবে অর্থনীতিতে আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বা চাহিদা ও সরবরাহের সম্পর্ক বুঝি। এই মডেলগুলো আমাদের সাহায্য করে জটিল ঘটনাকে সহজে বোঝার জন্য। মঙ্গার বলেন, আপনার কাছে যত বেশি মানসিক মডেল থাকবে, আপনি বাস্তবতাকে তত বেশি ভালোভাবে বুঝতে পারবেন। কিন্তু এখানে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, মানসিক মডেলগুলো কেবল তখনই কার্যকর হয় আপনি সেগুলোর ব্যবহারিক প্রয়োগ জানেন। শুধুমাত্র তত্ত্বগত জ্ঞান যথেষ্ট নয়। আপনাকে সেই মডেলগুলোকে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে প্রয়োগ করে দেখতে হবে। এই প্রক্রিয়াটিকে তিনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলেছিলেন। এছাড়াও মঙ্গার সতর্ক করে দিয়েছেন যে বিভিন্ন মানসিক মডেলের মধ্যে যদি সংঘাত ঘটে, তবে আপনাকে সেই সংঘাত সমাধান করার চেষ্টা করতে হবে। কোনো একটি মডেলকে অন্যটির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিনা তা নির্ভর করে পরিস্থিতির উপর। এই সমন্বয় সাধন করার ক্ষমতাই হল একজন সফল চিন্তাবাদের বৈশিষ্ট্য। মনোবিজ্ঞান হল চার্লি মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি মনে করতেন, মনোবিজ্ঞানের অন্তত বিংশতির মূল নীতিমালা একজন মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই নীতিমালাগুলোকে তিনি হিউম্যান মিসজাজমেন্ট বা মানবিক ভুল ধারণার কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বিশেষ করে 10টি মূল মনোবিজ্ঞান নীতির উপর জোর দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিওয়ার্ড এবং পনিশমেন্ট ইনসেন্টিভ বা পুরস্কার এবং শাস্তির অনুপ্রেরণা। মানুষের আচরণের পেছনে মূল চালিকাশক্তি হল তাদের স্বার্থ। যদি কোনো পদ্ধতিতে মানুষকে পুরস্কৃত করা হয়, তবে তারা সেই পদ্ধতির প্রতি আকৃষ্ট হবে। আর যদি শাস্তি দেওয়া হয়, তবে তারা তা এড়িয়ে চলার চেষ্টা করবে। এই নীতিমালাটি ব্যবসায়, রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের সব জায়গায় প্রযোজ্য। উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানির কর্মীদের কেবল স্বল্পমেয়াদী লাভের উপর ভিত্তি করে পুরস্কৃত করা হয়, তবে তারা দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে এমন সিদ্ধান্ত নিতে পারে। এটিই হল ইনসেন্টিভ কাউজ বায়াস বা অনুপ্রেরণাজনিত পক্ষপাত। মঙ্গার বলেন, এই পক্ষপাতটি এতটাই শক্তিশালী যে এটি বুদ্ধিমান মানুষদেরও অন্ধ করে দেয়া। তিনি একজন বিখ্যাত উক্তি দিয়েছেন, আমি দেখেছি যে বুদ্ধিমান মানুষরা কিভাবে খুব খারাপ সিদ্ধান্ত নিতে পারে, যদি তাদের স্বার্থের সাথে তার সম্পর্কিত হয়। এই বিষয়টি বুঝতে হলে আমাদের নিজেকেও পর্যবেক্ষণ করতে হবে। আমরা কি আমাদের নিজস্ব স্বার্থের দ্বারা প্রভাবিত হয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, নাকি আমরা নিজেকে প্রতারিত করছি? এই প্রশ্নটি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞান নীতি হল কংগ্রুজেন্সি বায়াস বা সামঞ্জস্যের পক্ষপাত। মানুষের প্রবণতা হল এমন তথ্য বা বিশ্বাসকে গ্রহণ করা, যা তাদের আগে থেকেই থাকা বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এমন তথ্য এড়িয়ে চলি যা আমাদের বিশ্বাসের বিরোধী। এই পক্ষপাতটি আমাদের জ্ঞানার্জনের পথে একটি বড় বাধা। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাস করেন, তবে আপনি সেই মতবাদের সমর্থকদের বক্তব্য শুনে খুশি হবেন, কিন্তু বিপক্ষদের বক্তব্যে কানে আঙুল দেবেন। মঙ্গার বলেন, এই পক্ষপাতটি কাটাতে হলে আমাদের অবশ্যই বিপরীত মতামতকে শোনার চেষ্টা করতে হবে। আমাদের নিজের বিশ্বাসকে চ্যালেঞ্জ করার সাহসী হতে হবে। এটি একটি কঠিন কাজ, কারণ আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আরামদায়ক এবং পরিচিত তথ্যের দিকে ঝোঁকে। কিন্তু সফলতার জন্য আমাদের এই প্রবণতা কাটাতে হবে।
মঙ্গার একটি বিখ্যাত কথায় বলেছিলেন, আমি কখনো এমন কোনো বই পড়ি না যা আমার মতবাদের বিরোধী নয়। আমি এমন মানুষদের সাথে কথা বলি যারা আমার সাথে ভিন্ন মত পোষণ করে। কি এই উদাহরণটি দেখায় যে তিনি কিভাবে নিজের মনোবৈজ্ঞানিক পক্ষপাতগুলোকে মোকাবিলা করতেন। তিনি কেবল অন্যের কথা শুনতেন না, বরং সক্রিয়ভাবে বিপরীত মতামত সংগ্রহ করতেন। এই পদ্ধতিটি আমাদেরও অনুসরণ করা উচিত। রিভার্সিং বা উল্টো করে চিন্তা করা হল চার্লি মঙ্গারের আরেকটি শক্তিশালী কৌশল। সাধারণত মানুষ কোনো সমস্যার সমাধান খুঁজতে গিয়ে ভাবতে থাকে কিভাবে তারা সফল হবে। কিন্তু মঙ্গার বলতেন, সবচেয়ে ভালো উপায় হল ভাবতে যে কিভাবে তারা ব্যর্থ হবে। যদি আপনি জানেন কিভাবে ব্যর্থ হবেন, তবে আপনি সেই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করতে পারবেন। এই পদ্ধতিকে তিনি ইনভার্সিং বলেছিলেন। উদাহরণস্বরূপ, যদি আপনি জানতে চান কিভাবে সুখী জীবনযাপন করতে হয়, তবে প্রথমে ভাবুন কিভাবে দুঃখী জীবনযাপন করা যায়। আপনি দেখবেন অহংকার, অসন্তোষ এবং অন্যদের উপর নির্ভরশীলতা আপনাকে দুঃখী করে তোলে। তাই এই বিষয়গুলো এড়িয়ে চললে আপনি সুখী হতে পারবেন। এই পদ্ধতিটি বিনিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনি জানেন কিভাবে টাকা হারাতে হয়, যেমন অতিরিক্ত ঝুঁকি নেওয়া, অজানা জিনিসে বিনিয়োগ করা এবং আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া, তবে আপনি সেই বিষয়গুলো এড়িয়ে চললে আপনি টিকে থাকতে পারবেন এবং দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারবেন। মঙ্গার বলেন, সফল হওয়ার চেয়ে ব্যর্থ না হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই উক্তিটি তার চিন্তাধারার মূল সারমর্ম। তিনি মনে করতেন, জীবনে বড় কোনো কিছু অর্জন করার আগে প্রথমে নিশ্চিত হতে হবে যে আপনি বড় কোনো ভুল করবেন না। যদি আপনি বড় ভুলগুলো এড়িয়ে চলেন, তবে সফলতা নিজেই আসবে। চার্লি মঙ্গারের চিন্তাধারায় প্যান্স বা ধৈর্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মনে করতেন, সফল বিনিয়োগকারীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের ধৈর্য। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে পারে, যতক্ষণ না একটি ভালো সুযোগ আসে। তিনি একজন বিখ্যাত উক্তি দিয়েছিলেন, বড় অর্থ উপার্জন করার চাবিকাঠি হল অপেক্ষা করা এবং তারপর অপেক্ষা করা। এটি শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি খুবই যৌক্তিক। অধিকাংশ মানুষ তাড়াহুড়ো করে বিনিয়োগ করে এবং তারা প্রায়শই ভুল সিদ্ধান্ত নেয়। কিন্তু ধৈর্যবান বিনিয়োগকারীরা অপেক্ষা করে, যতক্ষণ না তারা একটি এমন সুযোগ পায় যা তাদের সব শর্ত পূরণ করে। এই সুযোগটি খুব কম আসে, তাই যখন তা আসে, তখন বিনিয়োগকারীদের সেই সুযোগটি কাজে লাগাতে হয়। মঙ্গার বলেন, বিনিয়োগের জগতে স্ট্রাইকিং বা আঘাত করার চেয়ে ওয়াল্টিং বা অপেক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন, তবে আপনি এমন সুযোগ পাবেন যা অন্যরা মিস করে যায়। এই ধৈর্যের অভাবই অনেক বিনিয়োগকারীর ব্যর্থতার মূল কারণ। তিনি আরও যোগ করেছিলেন যে ধৈর্য শুধুমাত্র বিনিয়োগের ক্ষেত্রেই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি আমাদের লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য ধরে কাজ করি, তবে আমরা অবশ্যই সফল হব। মোল্ডিং বা ঢালাই করা হল আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা যা মঙ্গার তার বইয়ে আলোচনা করেছেন। তিনি মনে করতেন, জীবনে সফল হতে হলে আমাদের অবশ্যই এক ধরনের মৌলিক নীতিমালা মেনে চলতে হবে। এই নীতিমালাগুলো হল সততা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী চিন্তা। তিনি একজন বিখ্যাত উক্তি দিয়েছিলেন, আমি কখনো এমন কোনো মানুষের সাথে ব্যবসা করি না যার সাথে আমি বন্ধু হতে চাই না। এটি দেখায় যে তার কাছে বিশ্বাস এবং সম্পর্কের গুরুত্ব কতটা ছিল। তিনি মনে করতেন, যদি আপনি সৎ হন এবং আপনার শব্দে বিশ্বাসযোগ্যতা থাকে, তবে মানুষ আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। এই বিশ্বাসযোগ্যতা দীর্ঘমেয়াদী ব্যবসার ভিত্তি। মঙ্গারের নিজস্ব কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে এর সফলতার পেছনে এই নীতিমালাগুলোর ভূমিকা অপরিসীম। ওয়ারেন বাফেট, যিনি মঙ্গারের সর্বাধিক ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার, তিনিও একই নীতিমালা মেনে চলতেন। তারা মনে করতেন, একটি কোম্পানির ভাষ্য বা বিজ্ঞাপনের চেয়ে তার আচরণ বেশি গুরুত্বপূর্ণ। যদি একটি কোম্পানির পরিচালকরা সৎ হয় এবং তাদের শব্দে বিশ্বাসযোগ্যতা থাকে, তবে সেই কোম্পানি দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারবে। এই ধারণাটি আজকের ডিজিটাল যুগে, যেখানে অনলাইনে অনেক প্রতারণা ঘটে, তা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফরেস্ট ফিট ফরেস্ট বা প্রথম স্তর চিন্তা হল আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল। মঙ্গার বলেন, অধিকাংশ মানুষ প্রথম স্তরের চিন্তা বা প্রাথমিক ফলাফলের উপর ফোকাস করে, কিন্তু সফল চিন্তাবিদরা দ্বিতীয় এবং তৃতীয় স্তরের চিন্তা করে। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি সিদ্ধান্ত নেন যে আপনি একটি জিনিস কিনবেন কারণ তা সস্তা, তবে এটি প্রথম স্তরের চিন্তা। কিন্তু যদি আপনি ভাবেন যে এই জিনিসটি কেন সস্তা, এর পেছনে কোনো লুকানো সমস্যা আছে কিনা, এটি দ্বিতীয় স্তরের চিন্তা। মঙ্গার বলেন, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এটি আমাদের জটিল পরিস্থিতিগুলোকে ভালোভাবে বোঝার সুযোগ দেয়া। অনেক সময় একটি বিষয় সস্তা দেখালেও তার পেছনে এমন কিছু কারণ থাকতে পারে যা সাধারণ মানুষের চোখে পড়ে না। তাই প্রথম স্তরের চিন্তা বা প্রাথমিক পর্যবেক্ষণের উপর নির্ভর না করে আমাদের গভীরে গিয়ে চিন্তা করতে হবে। এই পদ্ধতিটি বিনিয়োগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটি স্টক সস্তা হতে পারে, কিন্তু এর পেছনে কোম্পানির মৌলিক দুর্বলতা থাকতে পারে। তাই প্রথম স্তরের চিন্তা বা প্রাথমিক পর্যবেক্ষণের উপর নির্ভর না করে আমাদের গভীরে গিয়ে চিন্তা করতে হবে। ক্যাপসুলেশন অফ ইনফরমেশন বা তথ্যের বড়ি হিসেবে চিন্তা করা হল আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা। মঙ্গার বলেন, আমাদের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করা উচিত যাতে আমরা তথ্যকে ছোট ছোট বড়িতে ভাগ করে রাখতে পারি। প্রতিটি বড়িতে থাকতে হবে একটি মূল ধারণা। যখন আমরা কোনো সমস্যার মুখে পড়ি, তখন আমরা সেই বড়িগুলো খুলে দেখি কোনটি কাজে লাগবে। এই পদ্ধতিটি আমাদের জ্ঞানকে সংগঠিত রাখে এবং এটি ব্যবহার করা সহজ করে তোলে। যদি আমরা তথ্যগুলোকে এলোমেলোভাবে রাখি, তবে তা আমাদের জন্য কোনো কাজে আসবে না। তাই জ্ঞান সংগ্রহ করার সময় আমাদের অবশ্যই তা সংগঠিত করতে হবে।
মঙ্গার একটি উদাহরণ দিয়েছিলেন, তিনি তার নিজস্ব রিসার্চ টেবিল তৈরি করেছিলেন, যেখানে তিনি বিভিন্ন শৃঙ্খলার মূল ধারণাগুলোকে সংগঠিত করে রেখেছিলেন। এই টেবিলটি তার জন্য একটি রেফারেন্স গাইড হিসেবে কাজ করত। যখন তিনি কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিতেন, তিনি সেই টেবিল থেকে প্রয়োজনীয় তথ্যগুলো বের করে আনতেন। এই পদ্ধতিটি আমাদেরও অনুসরণ করা উচিত। আমরা আমাদের জ্ঞানকে সংগঠিত করব এবং তা যেকোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত রাখব। ফেইজার ওয়েট বা ন্যায্য ওজন হল আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, যা মঙ্গার তার বইয়ে আলোচনা করেছেন। তিনি মনে করতেন, একটি সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অবশ্যই সব দিক থেকে তথ্যের ওজন দেখতে হবে। কেবল একটি দিকের তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা অবশ্যই সমর্থনকারী এবং বিরোধী উভয় পক্ষের তথ্য বিবেচনা করব। এই পদ্ধতিটি আমাদের পক্ষপাত দূর করতে সাহায্য করে এবং একটি ন্যায্য সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মঙ্গার বলেন, যদি আপনি কেবল এমন তথ্য খুঁজছেন যা আপনার পক্ষে, তবে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমরা সবসময় বিপরীত মতামত খুঁজে নেব এবং তা বিবেচনা করব। এই পদ্ধতিটি আমাদের চিন্তাধারা শক্তিশালী করে এবং এটি আমাদের ভুল থেকে রক্ষা করে। সিম্পলিসিটি বা সরলতা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন, জটিল সমাধানের চেয়ে সরল সমাধান বেশি কার্যকর। অনেক সময় আমরা সমস্যাকে জটিল করে তুলি, কিন্তু বাস্তবে তা খুবই সরল হতে পারে। মঙ্গার বলেন, সরলতা হল চূড়ান্ত জটিলতা। তিনি একজন বিখ্যাত উক্তি দিয়েছিলেন, আমি কখনো এমন কোনো ব্যবসায় বিনিয়োগ করি না যা আমি বুঝতে পারি না, এটি দেখায় যে তার কাছে সহজবোধ্যতার গুরুত্ব কতটা ছিল। তিনি মনে করতেন, যদি একটি ব্যবসা বা জিনিস খুবই জটিল হয়, তবে তাতে ঝুঁকি বেশি থাকে। তাই আমরা সবসময় সরল এবং বোঝা যায় এমন বিষয়ে বিনিয়োগ করব। এই নীতিমালাটি আমাদের ভুল থেকে রক্ষা করে এবং সফলতার পথ সুগম করে। মাল্টিপ্লিকেশন বা গুণন হল বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি। মঙ্গার বলেন, একটি বিনিয়োগের ফলাফল কেবল প্রথম বিনিয়োগের উপর নির্ভর করে না, বরং তা সময়ের সাথে সাথে কিভাবে গুণিত হয় তার উপর নির্ভর করে। যদি আপনি একটি ভালো বিনিয়োগ করেন এবং তা দীর্ঘ সময় ধরে চলে, তবে আপনার লাভ অনেক গুণ বাড়তে পারে। এই পদ্ধতিটিকে তিনি কম্পাউন্ডিং বলেছিলেন। তিনি বলেন, সুদের সুদ হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি। যদি আমরা ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করি, তবে আমরা অবশ্যই বড় লাভ অর্জন করতে পারব। এই ধারণাটি শুধুমাত্র আর্থিক বিনিয়োগের জন্যই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা আমাদের অভ্যাস, সম্পর্ক এবং জ্ঞানকে দীর্ঘমেয়াদীভাবে উন্নত করি, তবে আমরা অবশ্যই সফল হব। রিভিউ বা পর্যালোচনা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন, আমাদের অবশ্যই নিয়মিত আমাদের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করতে হবে। আমরা আমাদের ভুলগুলো স্বীকার করব এবং তা থেকে শিক্ষা নেব। মঙ্গার বলেন, ভুল থেকে শিক্ষা নেওয়াই হল আসল বুদ্ধিমত্তা। তিনি নিয়মিত তার রিসার্চ টেবিল পর্যালোচনা করতেন এবং দেখতেন কোন পদ্ধতিগুলো কাজ করছে এবং কোনগুলো করছে না। এই পদ্ধতিটি তাকে তার চিন্তাধারা উন্নত করতে সাহায্য করেছিল। আমরাও আমাদের জীবনের সিদ্ধান্তগুলো নিয়মিত পর্যালোচনা করব এবং তা থেকে শিক্ষা নেব। এটি আমাদেরকে আরও বুদ্ধিমান এবং সফল করে তুলবে। কনসিস্টেন্সি বা নিরতা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন, একটি নীতিমালা বা পদ্ধতি অনুসরণ করার জন্য নিরতা প্রয়োজন। যদি আমরা মাঝে মাঝে কোনো নীতিমালা মেনে চলি, তবে তা আমাদের জন্য কোনো কাজে আসবে না। আমরা অবশ্যই দীর্ঘ সময় ধরে একই নীতিমালা মেনে চলব। মঙ্গার বলেন, সফলতা হল ধীরে ধীরে এবং ধৈর্যের সাথে অর্জিত জিনিস। তিনি নিয়মিত পড়তেন, লিখতেন এবং চিন্তা করতেন। এই নিরতা তাকে একটি অসাধারণ বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। আমরাও আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করব এবং তাতে ধৈর্য ধরে থাকব। এস্টিমেট বা অনুমান করা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন, আমাদের অবশ্যই যেকোনো বিষয়ে একটি অনুমান করতে হবে এবং তারপর তা যাচাই করে দেখতে হবে। যদি আমাদের অনুমান ভুল হয়, তবে আমরা তা সংশোধন করব। মঙ্গার বলেন, অনুমান করা সহজ, কিন্তু সঠিক অনুমান করা কঠিন। তিনি নিয়মিত তার অনুমানগুলো যাচাই করতেন এবং তা থেকে শিক্ষা নিতেন। এই পদ্ধতিটি তাকে তার চিন্তাধারা উন্নত করতে সাহায্য করেছিল। আমরাও আমাদের জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার আগে একটি অনুমান করব এবং পরে তা যাচাই করে দেখব। এটি আমাদের ভুল থেকে রক্ষা করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ইনটুইশন বা অন্তর্দৃষ্টি হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তিনি মনে করতেন, দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা এবং জ্ঞান সংগ্রহ করার পর মানুষের অন্তর্দৃষ্টি বাড়াতে পারে। যদি আমরা একটি ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কাজ করি এবং তা নিয়ে চিন্তা করি, তবে আমরা সেই ক্ষেত্রে একটি অন্তর্দৃষ্টি অর্জন করতে পারব। মঙ্গার বলেন, অন্তর্দৃষ্টি হল জ্ঞানের চূড়ান্ত ফল। তিনি অনেক ক্ষেত্রেই তার অন্তর্দৃষ্টির উপর নির্ভর করতেন, কিন্তু তা সর্বদা যুক্তির উপর ভিত্তি করে হতো। আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে অন্তর্দৃষ্টি অর্জন করব এবং তা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেব। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা হল মঙ্গারের চিন্তাধারার মূল ভিত্তি। তিনি মনে করতেন, আমাদের অবশ্যই যেকোনো তথ্য বা দাবিকে প্রশ্ন করা উচিত। আমরা কেবল মুখস্থ করে নেওয়া উচিত নয়, বরং তা নিয়ে চিন্তা করা উচিত। মঙ্গার বলেন, প্রশ্ন করা হল জ্ঞানের চাবিকাঠি। তিনি অনেক প্রশ্ন করতেন এবং সেগুলোর উত্তর খুঁজতেন। এই পদ্ধতিটি তাকে একটি গভীর বুদ্ধিমত্তা অর্জন করতে সাহায্য করেছিল। আমরাও যেকোনো তথ্য বা দাবিকে প্রশ্ন করব এবং তা নিয়ে চিন্তা করব। এটি আমাদেরকে একটি সঠিক বোঝাপড়া অর্জন করতে সাহায্য করবে। স্টুডিং বা পড়াশোনা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান উপাদান। তিনি মনে করতেন, একটি মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার জ্ঞান। যদি আমরা জ্ঞান সংগ্রহ করি, তবে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারব। মঙ্গার বলেন, পড়াশোনা কখনো শেষ হয় না। তিনি প্রতিনিয়ত নতুন বই পড়তেন এবং নতুন বিষয় শিখতেন।
এই পদ্ধতিটি তাকে একটি অসাধারণ বুদ্ধিবৃত্তিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। আমরাও নিয়মিত পড়াশোনা করব এবং নতুন বিষয় শিখতে থাকব। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করবে এবং সফলতার পথ সুগম করবে। ইন্সপিয়ারেশন বা অনুপ্রেরণা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন আমাদের অবশ্যই এমন মানুষদের সাথে সম্পর্ক রাখা উচিত যারা আমাদের অনুপ্রাণিত করে। মঙ্গার বলেন, আমরা সেই মানুষের গড় যাদের সাথে আমরা সময় কাটাই। তিনি ওয়ারেন বাফেটের মতো মানুষদের সাথে বন্ধুত্ব করতেন যারা তাকে অনুপ্রাণিত করত। এই বন্ধুত্ব তাকে তার চিন্তাধারা উন্নত করতে সাহায্য করেছিল। আমরাও এমন মানুষদের সাথে সম্পর্ক রাখব যারা আমাদের উন্নতি করতে সাহায্য করবে। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করবে এবং সফলতার পথ সুগম করবে। ফোকাস বা একাগ্রতা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন একটি বিষয়ে একাগ্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা অনেক বিষয়ে একই সময়ে মনোযোগ দেই তবে আমরা কোনো বিষয়েই ভালো করতে পারব না। মঙ্গার বলেন, একটি বিষয়ে মনোযোগ দেওয়া হল সফলতার চাবিকাঠি। তিনি তার কাজের সময় কোনো ব্যাঘাত সৃষ্টি হতে দিতেন না এবং পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করতেন। এই পদ্ধতিটি তাকে অসাধারণ ফলাফল অর্জন করতে সাহায্য করেছিল। আমরাও আমাদের কাজের সময় একাগ্রতা বজায় রাখব এবং কোনো ব্যাঘাত সৃষ্টি হতে দেব না। এটি আমাদের সফলতার পথ সুগম করবে। ইমোশনাল কন্ট্রোল বা আবেগের নিয়ন্ত্রণ হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আবেগ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মঙ্গার বলেন, আবেগ হল বুদ্ধিমত্তার শত্রু। তিনি সর্বদা শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নিতেন এবং আবেগের প্রভাবে কখনোই সিদ্ধান্ত নিতেন না। এই পদ্ধতিটি তাকে বড় ভুল থেকে রক্ষা করেছিল। আমরাও আমাদের আবেগ নিয়ন্ত্রণ করব এবং শান্ত মস্তিষ্কে সিদ্ধান্ত নেব। এটি আমাদের ভুল থেকে রক্ষা করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্বশীলতা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন আমাদের অবশ্যই আমাদের সিদ্ধান্তের জন্য দায়ী হতে হবে। যদি আমরা একটি ভুল সিদ্ধান্ত নিই তবে তা স্বীকার করব এবং তা সংশোধন করার চেষ্টা করব। মঙ্গার বলেন, দায়িত্বশীলতা হল বিশ্বাসযোগ্যতার ভিত্তি। তিনি সর্বদা তার কাজের জন্য দায়িত্বশীল ছিলেন এবং কোনোভাবেই অন্যকে দোষারোপ করতেন না। এই পদ্ধতিটি তাকে একটি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। আমরাও আমাদের কাজের জন্য দায়িত্বশীল হব এবং কোনোভাবেই অন্যকে দোষারোপ করব না। এটি আমাদের সম্মান এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে। গ্র্যাচিটি বা কৃতজ্ঞতা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন আমাদের অবশ্যই আমাদের জীবনের জন্য কৃতজ্ঞ থাকতে হবে। কৃতজ্ঞতা মানুষকে সুখী করে তোলে এবং তা জীবনকে সমৃদ্ধ করে। মঙ্গার বলেন, কৃতজ্ঞতা হল সৌভাগ্যের চাবিকাঠি। তিনি সর্বদা তার জীবনের জন্য কৃতজ্ঞ থাকতেন এবং অন্যদের সাহায্য করার চেষ্টা করতেন। এই পদ্ধতিটি তাকে একটি সুখী এবং সমৃদ্ধ জীবনযাপন করতে সাহায্য করেছিল। আমরাও আমাদের জীবনের জন্য কৃতজ্ঞ থাকব এবং অন্যদের সাহায্য করার চেষ্টা করব। এটি আমাদের জীবনকে সুখী এবং সমৃদ্ধ করবে। ইন্টেগ্রিটি বা সততা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন সততা হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা। যদি আমরা সৎ থাকি তবে মানুষ আমাদের উপর বিশ্বাস করবে এবং আমরা দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারব। মঙ্গার বলেন, সততা হল সবচেয়ে ভালো কৌশল। তিনি সর্বদা সৎ ছিলেন এবং কোনোভাবেই প্রতারণা করতেন না। এই পদ্ধতিটি তাকে একটি সম্মানিত এবং বিশ্বস্ত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। আমরাও সততা বজায় রাখব এবং কোনোভাবেই প্রতারণা করব না। এটি আমাদের সম্মান এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে। লয়্যালটি বা বিশ্বস্ততা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন আমাদের অবশ্যই আমাদের বন্ধুদের এবং অংশীদারদের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। বিশ্বস্ততা একটি সম্পর্ককে শক্তিশালী করে এবং তা দীর্ঘস্থায়ী করে। মঙ্গার বলেন, বিশ্বস্ততা হল সম্পর্কের ইন্ধন। তিনি তার বন্ধুদের প্রতি সর্বদা বিশ্বস্ত ছিলেন এবং তাদের সাহায্য করার চেষ্টা করতেন। এই পদ্ধতিটি তাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। আমরাও আমাদের বন্ধুদের প্রতি বিশ্বস্ত থাকব এবং তাদের সাহায্য করার চেষ্টা করব। এটি আমাদের সম্পর্কগুলোকে শক্তিশালী করবে। প্যাশন বা আগ্রহ হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন যে কোনো কাজে আগ্রহ থাকলে তা সহজে এবং ভালোভাবে করা যায়। আগ্রহ মানুষকে উৎসাহিত রাখে এবং তা দীর্ঘমেয়াদী সফলতা অর্জনে সাহায্য করে। মঙ্গার বলেন, আগ্রহ হল শক্তির উৎস। তিনি তার কাজে সর্বদা আগ্রহী ছিলেন এবং তা পুরোপুরি মনোযোগ দিয়ে করতেন। এই পদ্ধতিটি তাকে অসাধারণ ফলাফল অর্জন করতে সাহায্য করেছিল। আমরাও আমাদের কাজে আগ্রহী থাকব এবং পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করব। এটি আমাদের সফলতার পথ সুগম করবে। অ্যাডাপ্টেবিলিটি বা অভিযোজন ক্ষমতা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন পরিবর্তনশীল পরিবেশে বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই অভিযোজন করতে হবে। যদি আমরা পরিবর্তনকে গ্রহণ করি তবে আমরা নতুন সুযোগ খুঁজে পাব এবং সফল হব। মঙ্গার বলেন, পরিবর্তন হল জীবনের নিয়ম। তিনি সর্বদা নতুন বিষয় শিখতে এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আগ্রহী ছিলেন। এই পদ্ধতিটি তাকে দীর্ঘমেয়াদী সফলতা অর্জনে সাহায্য করেছিল। আমরাও পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিব এবং নতুন বিষয় শিখতে থাকব। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। রিঅ্যাক্টিভিটি বা প্রতিক্রিয়াশীলতা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন একটি পরিস্থিতির প্রতি সঠিক প্রতিক্রিয়া জানানো খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা দ্রুত এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানাই তবে আমরা সমস্যা সমাধান করতে পারব। মঙ্গার বলেন, প্রতিক্রিয়াশীলতা হল দক্ষতার পরিমাপ। তিনি সর্বদা দ্রুত এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতেন এবং কোনোভাবেই দেরি করতেন না। এই পদ্ধতিটি তাকে সমস্যা সমাধানে সাহায্য করেছিল।
আমরাও দ্রুত এবং সঠিকভাবে প্রতিক্রিয়া জানাব এবং কোনোভাবেই দেরি করব না। এটি আমাদের সমস্যা সমাধানে সাহায্য করবে। ইনফরমেশন হান্টিং বা তথ্য অন্বেষণ হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন সঠিক তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিক তথ্য পাই তবে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। মঙ্গার বলেন তথ্য হল শক্তির উৎস। তিনি সর্বদা নতুন তথ্য খুঁজে পেতে আগ্রহী ছিলেন এবং তা বিশ্লেষণ করতেন। এই পদ্ধতিটি তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। আমরাও সঠিক তথ্য খুঁজে পেতে আগ্রহী থাকব এবং তা বিশ্লেষণ করব। এটি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন একটি সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিই তবে আমরা সফল হব। মঙ্গার বলেন সিদ্ধান্ত গ্রহণ হল জীবনের মূল্যায়ন। তিনি সর্বদা যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন এবং আবেগের প্রভাবে কখনোই সিদ্ধান্ত নিতেন না। এই পদ্ধতিটি তাকে সফলতার পথ দেখিয়েছিল। আমরাও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেব এবং আবেগের প্রভাবে কখনোই সিদ্ধান্ত নেব না। এটি আমাদের সফলতার পথ সুগম করবে। প্ল্যানিং বা পরিকল্পনা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন একটি সঠিক পরিকল্পনা থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা একটি সঠিক পরিকল্পনা করি তবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। মঙ্গার বলেন পরিকল্পনা হল সফলতার নকশা। তিনি সর্বদা তার কাজের জন্য একটি সঠিক পরিকল্পনা করতেন এবং তা অনুসরণ করতেন। এই পদ্ধতিটি তাকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করেছিল। আমরাও আমাদের কাজের জন্য একটি সঠিক পরিকল্পনা করব এবং তা অনুসরণ করব। এটি আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। এক্সিকিউশন বা বাস্তবায়ন হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন একটি পরিকল্পনা শুধুমাত্র তখনই কার্যকর হয় তা বাস্তবায়ন করা হয়। যদি আমরা পরিকল্পনা করি কিন্তু তা বাস্তবায়ন না করি তবে তা আমাদের কোনো কাজে আসবে না। মঙ্গার বলেন বাস্তবায়ন হল পরিকল্পনার সত্যতা। তিনি সর্বদা তার পরিকল্পনা বাস্তবায়ন করতেন এবং কোনোভাবেই তা স্থগিত রাখতেন না। এই পদ্ধতিটি তাকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করেছিল। আমরাও আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব এবং কোনোভাবেই তা স্থগিত রাখব না। এটি আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। রিভিউ এবং রিফিনমেন্ট বা পর্যালোচনা এবং উন্নতি হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন আমাদের অবশ্যই নিয়মিত আমাদের কাজ পর্যালোচনা করতে হবে এবং তা উন্নত করতে হবে। যদি আমরা নিয়মিত পর্যালোচনা করি তবে আমরা আমাদের কাজ উন্নত করতে পারব। মঙ্গার বলেন উন্নতি হল একটি চলমান প্রক্রিয়া। তিনি সর্বদা তার কাজ পর্যালোচনা করতেন এবং তা উন্নত করার চেষ্টা করতেন। এই পদ্ধতিটি তাকে অসাধারণ ফলাফল অর্জন করতে সাহায্য করেছিল। আমরাও নিয়মিত আমাদের কাজ পর্যালোচনা করব এবং তা উন্নত করার চেষ্টা করব। এটি আমাদের কাজকে উন্নত করবে। লেগেসি বা উত্তরাধিকার হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন একটি মানুষের জীবনের মূল্য হল তার উত্তরাধিকারে। যদি আমরা একটি ভালো উত্তরাধিকার রেখে যাই তবে তা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। মঙ্গার বলেন উত্তরাধিকার হল চিরন্তন স্মৃতি। তিনি সর্বদা এমন কাজ করতেন যা তার উত্তরাধিকারকে সমৃদ্ধ করবে। এই পদ্ধতিটি তাকে একটি অর্থবহ জীবনযাপন করতে সাহায্য করেছিল। আমরাও এমন কাজ করব যা আমাদের উত্তরাধিকারকে সমৃদ্ধ করবে। এটি আমাদের জীবনকে অর্থবহ করবে। ফিলসফি বা দর্শন হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন একটি সঠিক দর্শন থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা একটি সঠিক দর্শন বজায় রাখি তবে আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে পারব। মঙ্গার বলেন দর্শন হল জীবনের মার্গদর্শক। তিনি সর্বদা একটি সঠিক দর্শন বজায় রাখতেন এবং তা অনুসরণ করতেন। এই পদ্ধতিটি তাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছিল। আমরাও একটি সঠিক দর্শন বজায় রাখব এবং তা অনুসরণ করব। এটি আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। হিউম্যান নেচার বা মানবিক প্রকৃতি হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন মানবিক প্রকৃতি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা মানবিক প্রকৃতি বুঝি তবে আমরা মানুষের আচরণ পূর্বাভাস দিতে পারব। মঙ্গার বলেন মানবিক প্রকৃতি হল জীবনের মূল সূত্র। তিনি সর্বদা মানবিক প্রকৃতি নিয়ে চিন্তা করতেন এবং তা বুঝতে চেষ্টা করতেন। এই পদ্ধতিটি তাকে মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। আমরাও মানবিক প্রকৃতি বুঝতে চেষ্টা করব এবং তা অনুসরণ করব। এটি আমাদের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। সোসাইটি বা সমাজ হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন সমাজের সাথে ভালো সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সমাজের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি তবে আমরা সমাজের জন্য কিছু করতে পারব। মঙ্গার বলেন সমাজ হল মানুষের সমষ্টি। তিনি সর্বদা সমাজের উন্নতির জন্য কাজ করতেন এবং তাতে আগ্রহী ছিলেন। এই পদ্ধতিটি তাকে একটি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। আমরাও সমাজের উন্নতির জন্য কাজ করব এবং তাতে আগ্রহী থাকব। এটি আমাদের সমাজকে সমৃদ্ধ করবে। কমিউনিটি বা সম্প্রদায় হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি তবে আমরা সম্প্রদায়ের জন্য কিছু করতে পারব। মঙ্গার বলেন সম্প্রদায় হল মানুষের পারিবারিক বন্ধন। তিনি সর্বদা সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করতেন এবং তাতে আগ্রহী ছিলেন। এই পদ্ধতিটি তাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। আমরাও সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করব এবং তাতে আগ্রহী থাকব। এটি আমাদের সম্প্রদায়কে শক্তিশালী করবে। ফ্যামিলি বা পরিবার হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।
যদি আমরা পরিবারের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি তবে আমরা পরিবারের জন্য কিছু করতে পারব। মঙ্গার বলেন, পরিবার হল জীবনের মূল ভিত্তি। তিনি সর্বদা পরিবারের উন্নতির জন্য কাজ করতেন এবং তাতে আগ্রহী ছিলেন। এই পদ্ধতিটি তাকে একটি সুখী জীবনযাপন করতে সাহায্য করেছিল। আমরাও পরিবারের উন্নতির জন্য কাজ করব এবং তাতে আগ্রহী থাকব। এটি আমাদের পরিবারকে সুখী করবে। ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিক বন্ধুত্ব গড়ে তুলি তবে আমরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারব। মঙ্গার বলেন, বন্ধুত্ব হল জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তিনি সর্বদা সঠিক বন্ধুত্ব গড়ে তুলতে চেষ্টা করতেন এবং তাতে আগ্রহী ছিলেন। এই পদ্ধতিটি তাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছিল। আমরাও সঠিক বন্ধুত্ব গড়ে তুলতে চেষ্টা করব এবং তাতে আগ্রহী থাকব। এটি আমাদের জীবনকে সমৃদ্ধ করবে। ওয়ার্ক বা কাজ হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন কাজের গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে কাজ করি তবে আমরা সফল হব। মঙ্গার বলেন, কাজ হল জীবনের মূল্যায়ন। তিনি সর্বদা তার কাজে পুরোপুরি মনোযোগ দিতেন এবং তা পুরোপুরি মনোযোগ দিয়ে করতেন। এই পদ্ধতিটি তাকে অসাধারণ ফলাফল অর্জন করতে সাহায্য করেছিল। আমরাও আমাদের কাজে পুরোপুরি মনোযোগ দেব এবং তা পুরোপুরি মনোযোগ দিয়ে করব। এটি আমাদের সফলতার পথ সুগম করবে। প্লে বা খেলা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন খেলার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে খেলি তবে আমরা মানসিক প্রশান্তি পাব। মঙ্গার বলেন, খেলা হল জীবনের মজা। তিনি সর্বদা খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে মানসিক প্রশান্তি দিতে সাহায্য করেছিল। আমরাও খেলাধুলার প্রতি আগ্রহী থাকব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। লার্নিং বা শেখা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন শেখার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে শিখি তবে আমরা জ্ঞান অর্জন করতে পারব। মঙ্গার বলেন, শেখা হল জীবনের চলমান প্রক্রিয়া। তিনি সর্বদা নতুন বিষয় শিখতে আগ্রহী ছিলেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে একটি অসাধারণ বুদ্ধিমত্তা অর্জন করতে সাহায্য করেছিল। আমরাও নতুন বিষয় শিখতে আগ্রহী থাকব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের জ্ঞান বৃদ্ধি করবে। টিচিং বা শিক্ষা দেওয়া হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন শিক্ষা দেওয়ার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে শিক্ষা দিই তবে আমরা অন্যদের সাহায্য করতে পারব। মঙ্গার বলেন, শিক্ষা দেওয়া হল অন্যকে আলোকিত করা। তিনি সর্বদা অন্যকে শিক্ষা দিতে আগ্রহী ছিলেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে একটি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। আমরাও অন্যকে শিক্ষা দিতে আগ্রহী থাকব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের সম্মান বৃদ্ধি করবে। শেয়ারিং বা ভাগাভাগি হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন ভাগাভাগি করার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে ভাগাভাগি করি তবে আমরা সম্পর্ককে শক্তিশালী করতে পারব। মঙ্গার বলেন, ভাগাভাগি হল ভালোবাসার প্রকাশ। তিনি সর্বদা অন্যদের সাথে তার জ্ঞান এবং সম্পদ ভাগ করে নিতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। আমরাও অন্যদের সাথে আমাদের জ্ঞান এবং সম্পদ ভাগ করে নেব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের সম্পর্ককে শক্তিশালী করবে। হেল্পিং বা সাহায্য করা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন সাহায্য করার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে সাহায্য করি তবে আমরা সমাজের উন্নতি করতে পারব। মঙ্গার বলেন, সাহায্য করা হল মানবতার শ্রেষ্ঠ কাজ। তিনি সর্বদা অন্যদের সাহায্য করতে আগ্রহী ছিলেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে একটি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলেছিল। আমরাও অন্যদের সাহায্য করতে আগ্রহী থাকব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের সমাজকে সমৃদ্ধ করবে। গিভিং বা দান করা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন দান করার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে দান করি তবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব। মঙ্গার বলেন, দান করা হল কৃতজ্ঞতার প্রকাশ। তিনি সর্বদা দান করতে আগ্রহী ছিলেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে একটি সুখী জীবনযাপন করতে সাহায্য করেছিল। আমরাও দান করতে আগ্রহী থাকব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের জীবনকে সুখী করবে। লিডারশিপ বা নেতৃত্ব হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে নেতৃত্ব দিই তবে আমরা অন্যদের অনুপ্রাণিত করতে পারব। মঙ্গার বলেন, নেতৃত্ব হল অন্যদের এগিয়ে নেওয়া। তিনি সর্বদা নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করেছিল। আমরাও নেতৃত্ব দিতে আগ্রহী থাকব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের নেটওয়ার্ককে শক্তিশালী করবে। মোটিভেশন বা অনুপ্রেরণা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন অনুপ্রেরণার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে অনুপ্রাণিত হই তবে আমরা সফল হব। মঙ্গার বলেন, অনুপ্রেরণা হল শক্তির উৎস। তিনি সর্বদা অনুপ্রাণিত থাকতে চেষ্টা করতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে অসাধারণ ফলাফল অর্জন করতে সাহায্য করেছিল। আমরাও অনুপ্রাণিত থাকতে চেষ্টা করব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের সফলতার পথ সুগম করবে। ড্রাইভ বা ইচ্ছাশক্তি হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন ইচ্ছাশক্তির গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে ইচ্ছাশক্তি বজায় রাখি তবে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব।
মঙ্গার বলেন, ইচ্ছাশক্তি হল সাফল্যের চাবিকাঠি কি তিনি সর্বদা তার লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছাশক্তি বজায় রাখতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করেছিল। আমরাও আমাদের লক্ষ্য অর্জনের জন্য ইচ্ছাশক্তি বজায় রাখব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। পার্সিভিয়ারেন্স বা ধৈর্য হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন ধৈর্যের গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে ধৈর্য বজায় রাখি তবে আমরা বাধা করতে পারব। মঙ্গার বলেন, ধৈর্য হল সাফল্যের সহচর ও তিনি সর্বদা ধৈর্য বজায় রাখতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে বাধা করতে সাহায্য করেছিল। আমরাও ধৈর্য বজায় রাখব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের বাধা করতে সাহায্য করবে। রেজিলিয়েন্স বা ভেজিলিয়েন্সি হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন ভেজিলিয়েন্সির গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে ভেজিলিয়েন্সি বজায় রাখি তবে আমরা ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে পারব। মঙ্গার বলেন, ভেজিলিয়েন্সি হল জীবনের প্রতিরোধ ক্ষমতা তিনি সর্বদা ভেজিলিয়েন্সি বজায় রাখতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেছিল। আমরাও ভেজিলিয়েন্সি বজায় রাখব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে সাহায্য করবে। হোপ বা আশা হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন আশার গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে আশা বজায় রাখি তবে আমরা সফল হব। মঙ্গার বলেন, আশা হল জীবনের আলো তিনি সর্বদা আশা বজায় রাখতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে সফলতার পথ দেখিয়েছিল। আমরাও আশা বজায় রাখব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের সফলতার পথ সুগম করবে। জয় বা আনন্দ হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন আনন্দের গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে আনন্দ পাই তবে আমরা সুখী হব। মঙ্গার বলেন, আনন্দ হল জীবনের মূল্য তিনি সর্বদা আনন্দ খুঁজতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে একটি সুখী জীবনযাপন করতে সাহায্য করেছিল। আমরাও আনন্দ খুঁজব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের জীবনকে সুখী করবে। পিস বা প্রশান্তি হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি মনে করতেন প্রশান্তির গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে প্রশান্তি পাই তবে আমরা মানসিক প্রশান্তি পাব। মঙ্গার বলেন, প্রশান্তি হল জীবনের সর্বোচ্চ লক্ষ্য তিনি সর্বদা প্রশান্তি খুঁজতেন এবং তাতে পুরোপুরি মনোযোগ দিতেন। এই পদ্ধতিটি তাকে মানসিক প্রশান্তি দিতে সাহায্য করেছিল। আমরাও প্রশান্তি খুঁজব এবং তাতে পুরোপুরি মনোযোগ দেব। এটি আমাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। ভেরিটি বা সত্য হল মঙ্গারের চিন্তাধারার আরেকটি প্রধান বৈশিষ্ট্য। তিনি মনে করতেন সত্যের গুরুত্ব অপরিসীম। যদি আমরা সঠিকভাবে